এই ভিডিওতে রয়েছে কুমিল্লা বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এবং তার সমাধান। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে চলো শুরু করা যাক। 3টি প্যাসেজ থাকে, 3টি প্যাসেজই তোমাদেরকে অর্থসহ পড়ে শোনানো হবে, যাতে করে পরবর্তীতে এই প্যাসেজগুলোর উপর ভিত্তি করে যেভাবেই প্রশ্ন থাকুক না কেন তোমরা যেন অ্যান্সার দিতে পারো। প্রথম প্যাসেজ, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভড অন মে 1 অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে। বর্তমানে মের 1 তারিখ সারা বিশ্বব্যাপী উদযাপন করা হয়। টু কমেমোরেট, কমেমোরেট মানে হলো কোনো কিছু স্মরণার্থে কিছু পালন করা, উদযাপন করা। কি স্মরণ করা হয়? দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ ওয়ার্কিং পিপুল। সেই শ্রমজীবী মানুষদের সংগ্রাম এবং তারা যে বিসর্জন দিয়েছিল তার স্মরণার্থে মের 1 তারিখ মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। কিসের জন্য তারা প্রাণ দিয়েছিল? টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে। 8 ঘন্টা শ্রম দিবস স্থাপন করার জন্য। অর্থাৎ প্রতিদিন তারা 8 ঘন্টা কাজ করবে, তার বেশি নয়। এটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সংগ্রাম করেছিল, জীবন বিসর্জন দিয়েছিল। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর প্রায় সকল দেশেই এটি একটি সরকারি ছুটির দিন। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, 18 শতাব্দী এবং 19 শতাব্দীতে যে শিল্প বিপ্লব হয়েছিল ইউরোপ এবং আমেরিকাতে, সেই থেকে 18 শতাব্দী বলতে বোঝানো হয় 1701 থেকে 1800 সাল পর্যন্ত। 19 শতাব্দী বলতে অর্থাৎ পিছনের 100 বছর, 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত। যেমন আমরা এখন 21 শতাব্দীতে বসবাস করছি, 21st সেঞ্চুরিতে বসবাস করছি, যদিও 2100 সাল আরও অনেক পরে আসবে। আশা করি সেঞ্চুরি কথাটা তোমরা বুঝতে পেরেছ। পিছনের 100 বছরকে বোঝাবে 1701 থেকে 1800 সাল, 1801 থেকে 1900 সাল। সেই সময় ইউরোপ এবং আমেরিকাতে যে শিল্প বিপ্লব হয়েছিল, সেই থেকে দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানায় শ্রমিকরা হ্যাড বিন ওয়ার্কিং, তারা কাজ করত এ লং শিফট, দীর্ঘ সময় ধরে। 14 অর ইভেন মোর আওয়ার্স এ ডে, দিনে 14 ঘন্টা, এমনকি তার চাইতে বেশিও তারা কাজ করত। অন মে 1 ইন 1886, পহেলা মে বা মে দিবস কিভাবে আসলো তার ইতিহাস আমরা এখন জানব। ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুপ্রাণিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স, অর্ধেক শ্রমিক, অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো। শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির শ্রমিকেরা ওয়েন্ট অন স্ট্রাইক, তারা ধর্মঘটে গেল। ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, তারা দাবি করেছিল 8 ঘন্টা শ্রম দিবসের জন্য। 2 days লেটার মানে 3 তারিখ, এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড, শ্রমিকদের একটি র্যালি সংগঠিত হলো নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, অর্থাৎ পূর্বে যেই কোম্পানির নাম বলা হচ্ছে সেই কোম্পানি। অ্যান্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, এবং সেই র্যালিতে প্রায় 6000 শ্রমিক যোগ দিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, সেই র্যালিতে বক্তৃতা দিয়েছিল শ্রমিক নেতারা। দে আর্জ দ্য ওয়ার্কার্স, তারা শ্রমিকদেরকে আহ্বান জানালো টু স্ট্যান্ড টুগেদার, একতাবদ্ধ থাকার জন্য। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে নেওয়ার জন্য। অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং বসদের কাছে আত্মসমর্পণ না করার জন্য। গিভ ইন টু মানে হলো আত্মসমর্পণ করা। জাস্ট অ্যাট দিস মুমেন্ট, ঠিক সেই মুহূর্তে, সাম স্ট্রাইক ব্রেকার্স, কিছু ধর্মঘট ভঙ্গকারী, স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, তারা সম্মেলন স্থান ত্যাগ করতে শুরু করলো। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, বাকি যারা ছিল তারা রাস্তায় গেল তাদেরকে ফিরিয়ে আনার জন্য।
সাডেনলি হঠাৎ করে অ্যাবাউট 200 পুলিশম্যান, প্রায় 200 পুলিশ অ্যাটাক দেম, তাদেরকে আক্রমণ করলো উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, লাঠি এবং রিভলভার নিয়ে। ক্লাব মানে হলো ভারী লাঠি, মোটা লাঠি, এবং রিভলভার, এগুলো নিয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, একজন সাথে সাথে মারা গেল। 5 or 6 আদার্স ওয়ার ব্যাডলি ইনজুর্ড, এবং 5 থেকে 6 জন মারাত্মক আহত হলো। এভাবেই কিন্তু মে দিবসটা আসলো। দ্য ইভেন্টস অফ মে 1, 1886, 1886 সালের মে মাসের 1 তারিখের ঘটনাগুলো আর এ রিমাইন্ডার, এমন একটা জিনিস যেটা স্মরণ করিয়ে দেয় দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিকরা সবসময় বঞ্চিত নিষ্পেষিত হতেই থাকবে আনটিল দে স্ট্যান্ড আপ, যতক্ষণ না তারা প্রতিবাদ করবে অ্যান্ড স্পিক আউট, কথা বলবে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে অ্যান্ড বেটার লাইফস, ভালো কাজের পরিবেশ, ভালো স্যালারি এবং উন্নত জীবন নিয়ে যতক্ষণ না তারা কথা বলবে ততক্ষণ পর্যন্ত তারা নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত হতেই থাকবে। মে মাসের 1 তারিখ সেটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 1 মে আজও পর্যন্ত আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এমসিকিউগুলো সমাধান করব। আশা করি প্যাসেজটা তোমরা ভালোভাবে বুঝেছ। কমেমোরেট অর্থ আমি বলেছিলাম যে কোনো কিছু স্মরণার্থে উদযাপন করা, তাহলে এখানে সবচেয়ে কাছে অর্থ রয়েছে রিমেম্বার, স্মরণ করা। রাইট অ্যান্সার অপশন 3। দ্য প্রিভেলিং ওয়ার্ক আওয়ার অফ দ্য ওয়ার্কার্স হ্যাড বিন ভেরি, সহনীয় ছিল, সংক্ষিপ্ত ছিল, দীর্ঘ ছিল, প্রত্যাশিত ছিল। আমরা জানি তারা দীর্ঘ সময় কাজ করত। রাইট অ্যান্সার অপশন 3। ওয়্যার ইজ মে ডে অবজার্ভ টুডে, বিশ্বব্যাপী পালন করা হচ্ছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। মে ডে কোথায় পালন করা হয়? দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স অন, 1 তারিখের ঘটনা, 2 দিন পর, তাহলে হবে মে 3, 1886। অপশন 3 রাইট অ্যান্সার। ট্রেড ইউনিয়ন কাদেরকে রিপ্রেজেন্ট করে? ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্ট করে শ্রমিকদেরকে, ওয়ার্কার্সদের হবে সঠিক উত্তর। ইন দ্য র্যালি দ্য লেবার লিডার্স ইন্সপায়ার দ্য ওয়ার্কার্স, সেই র্যালিতে, সেই সমাবেশে শ্রমিক নেতারা শ্রমিকদেরকে অনুপ্রাণিত করেছিল বসদের অনুসরণ করার জন্য, বসদের সম্মান করার জন্য, বসদের কাছে আত্মসমর্পণ না করার জন্য, বসদের অমান্য করার জন্য। সেখানে আমরা দেখেছিলাম নট টু গিভ ইন টু দেয়ার বসেস। রাইট অ্যান্সার অপশন 3। ক্লাবস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন, ক্লাব লাঠি, রিভলভার, এগুলো কাদের উপর ব্যবহার করা হয়েছিল? স্ট্রাইকারদের উপর ব্যবহার করা হয়েছিল, ধর্মঘটকারী আন্দোলনকারীদের উপর ব্যবহার করা হয়েছিল। এমসিকিউ শেষ হলো। এখন আমরা এই 5টি প্রশ্ন উত্তর বের করব। হোয়াট ডাজ মে ডে কমেমোরেট, মে দিবস কোন জিনিসটাকে স্মরণ করে উদযাপন করা হয়? এখানে আমরা মে ডে বসিয়ে দিব, তারপর কমেমোরেটস দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে। এই হলো অ্যান্সার। ওয়েন অ্যান্ড ওয়্যার, কোথায় এবং কখন? দ্য হিস্টোরিক ইভেন্টস অফ মে ফার্স্ট টেক প্লেস, আমরা জানি এটা কোথায় ঘটেছিল? 1886 সালের 1 মে ঘটেছিল ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, শিকাগো, সেখানে ঘটেছিল। এখান থেকে লাইনগুলো একটু সাজিয়ে লিখতে হবে, তাহলে আমরা নিচে একটু সাজিয়ে লিখি। দ্য হিস্টোরিক ইভেন্টস অফ মে 1, 1886 টুক প্লেস, যে টেন্সে আছে সেই টেন্সে নিয়ে আসতে হবে। আছে টেক, টেকের পাস্ট ফর্ম টুক, কারণ এখানে ডিড রয়েছে। অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো। হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, কিসের জন্য তারা সংগ্রাম করেছিল, আন্দোলন করেছিল? ইতিমধ্যে আমরা জেনেছি 8 ঘন্টা শ্রম দিবস, এটার জন্য আন্দোলন করেছিল। পাশাপাশি বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে, বেটার লাইফস, এগুলোর জন্য তারা আন্দোলন করেছিল। তবে তাদের মূল দাবি ছিল প্রতিদিন তারা 8 ঘন্টা কাজ করবে। হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স, প্যাসেজের মধ্যে আমরা দেখেছিলাম যে 200 পুলিশ আক্রমণ করেছিল। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, 1 striker was killed instantly,
5 or 6 others were badly injured. এই অংশটাই কিন্তু ডি নম্বরের উত্তর। হোয়াট ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স জয়েনিং দ্য প্রটেস্ট? কারা ওয়ার্কার্সদেরকে, শ্রমিকদেরকে অনুপ্রাণিত করেছিল এই প্রটেস্টে যুক্ত হওয়ার জন্য? এখানে আমরা দেখেছিলাম ট্রেড ইউনিয়নস এবং লেবার লিডার্স, তারা কিন্তু এই যে ট্রেড ইউনিয়নস রয়েছে, তারপর এখানে রয়েছে লেবার লিডার্স, এই জিনিসটাই আমরা সামনে বসিয়ে দিব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে দ্য ট্রেড ইউনিয়নস অ্যান্ড লেবার লিডার্স ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স জয়েনিং দ্য প্রটেস্ট। হোয়াটের জায়গায় আমরা শুধুমাত্র এই অংশটা বসিয়ে দিব, বাকি অংশটা আমরা প্রশ্ন থেকে লিখে দিব। এখন আমরা 2 নম্বর প্যাসেজটি পড়ব। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ফিশ পপুলেশন, মাছের যে জনসংখ্যা রয়েছে সেটা এখন মারাত্মক বিপদের মধ্যে রয়েছে। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার্স, লেকস অ্যান্ড সিস। জলবায়ু পরিবর্তন পানির তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে নদীতে, লেকে এবং সাগরে। দিস মিনস, তার অর্থ হলো দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ। খাবারের ঘাটতি দেখা দিবে এবং অক্সিজেনের ঘাটতি দেখা দিবে মাছের জন্য। ইট অলসো মিনস, এটার আরও অর্থ হলো দ্য ফিশ মে নট গ্রো ফুললি। মাছগুলি পরিপূর্ণভাবে বেড়ে উঠতে নাও পারে, অ্যান্ড মে হ্যাভ ফিউয়ার ফিশ ফ্রাইস, এবং তাদের পোনা উৎপাদনও কমে যাবে। সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট, কিছু কিছু মাছ বিলুপ্ত হয়ে যাবে। ইফ টেম্পারেচার রাইজ ইভেন বাই 1 or 2 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার, তাপমাত্রা যদি 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে কিছু মাছ বিলুপ্ত হয়ে যাবে। এক্সটিংক্ট মানে হলো বিলুপ্ত হয়ে যাওয়া। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন। জলবায়ু পরিবর্তন ফিশ পপুলেশনের উপর, মাছের যে জনসংখ্যা রয়েছে তার উপর চাপ বৃদ্ধি করছে। ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস। জৈবিক যে সম্পদ রয়েছে মাছ তার মধ্যে অন্যতম। 40% অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইট ফিশ অ্যাজ দ্যার মেইন সোর্স অফ প্রোটিন। প্রোটিনের প্রধান উৎস হিসেবে পৃথিবীর 40% মানুষ মাছ খেয়ে থাকে। ইফ উই ফেল টু রিডিউস গ্রিনহাউস গ্যাস এমিশনস, আমরা যদি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ব্যর্থ হই, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, আমরা মাছের উপর প্রেশার বৃদ্ধি করব। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, পিপুল হু ডিপেন্ড অন ফিশ, যে সকল মানুষ মাছের উপর নির্ভরশীল, উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি, তারা ক্ষুধায় আক্রান্ত হবে, দারিদ্রতায় আক্রান্ত হবে। এই প্যাসেজ থেকে তথ্য নিয়ে আমরা এখন এই ফিল ইন দ্য গ্যাপস পূরণ করব। প্যাসেজ থেকে আমরা জেনেছি, ইট ইজ লার্নড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট গ্লোবাল ওয়ার্মিং ইজ কজিং এ গ্রেট থ্রেট টু ফিশ পপুলেশন। গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা, ফিশ পপুলেশনের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, ডিউ টু মানে কারণে, টু আছে, ডিউ বসাবো। ফুড প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন সাপ্লাই, খাদ্য উৎপাদন এবং অক্সিজেনের সরবরাহ। ইন ওয়াটার ডিক্রিজ, পানিতে কমে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, সাম ফিশ মে বি এক্সটিংক্ট ফর এভার, কিছু মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে চিরদিনের জন্য, চিরকালের জন্য। 3 নম্বর প্যাসেজ আমরা এখন এটা পড়ব। জীবনানন্দ দাস ওয়াজ বর্ন ইন এ স্মল টাউন অফ বরিশাল ইন 1899। 1899 সালে বরিশালের ছোট্ট একটি শহরে জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেছেন। He took his master's degree in English at the age of 22. তিনি 22 বছর বয়সে ইংরেজির উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন। দ্য নেক্সট ইয়ার, পরের বছর, হি স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার, টিচিং ক্যারিয়ার হিসেবে যাত্রা শুরু করলেন অ্যাজ এ প্রফেসর অফ ইংলিশ অ্যাট কলকাতা সিটি কলেজ। কলকাতা সিটি কলেজের ইংরেজির প্রফেসর হিসেবে তিনি তার ক্যারিয়ার শুরু করলেন। হি লস্ট হিজ জব অন দ্য চার্জ অফ পাবলিশিং এ পোয়েম ইন দ্য পরিচয় পত্রিকা। পরিচয় পত্রিকায় একটি কবিতা প্রকাশের দায়ে তিনি তার চাকরিটা হারালেন। হয়তো কবিতাটা তাদের বিপক্ষে গিয়েছিল, এই জন্য তিনি তার চাকরিটা হারালেন। বা 2 years লেটার, কিন্তু 2 বছর পর, হি জয়েন্ট দ্য রামজশ কলেজ দিল্লি,
দিল্লির রামজশ কলেজে তিনি জয়েন করলেন। হি রিটার্ন টু হিজ বার্থ প্লেস দ্য নেক্সট ইয়ার। পরের বছর তিনি তার জন্মস্থানে ফিরে আসলেন, বরিশালে ফিরে আসলেন। হি গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন বজ্রমোহন কলেজ বরিশাল ইন 1935। 1935 সালে বজ্রমোহন কলেজে তিনি আবার চাকরিতে যোগ দিলেন। ইন 1947 when the partition was made, 1947 সালে দেশ যখন ভাগ হলো, ভারত এবং পাকিস্তান নামে যখন দুটি রাষ্ট্রের জন্ম হলো, জীবনানন্দ দাশ লেফট বাংলাদেশ ফর ইন্ডিয়া। জীবনানন্দ দাশ বাংলাদেশ ত্যাগ করে ইন্ডিয়ায় চলে গেলেন। ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে হি স্টার্টেড এডিটিং দ্য স্বরাজ পত্রিকা। স্বরাজ পত্রিকায় সম্পাদনা শুরু করলেন। ইন 1951, 1951 সালে হি জয়েন্ট দ্য খড়গপুর কলেজ। তিনি খড়গপুর কলেজে জয়েন করলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রবীন্দ্র পুরস্কার ইন 1953। 1953 সালে তাকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা হয়। হি মেট উইথ এ ট্রাম অ্যাক্সিডেন্ট অন দ্য 14th October 1954 অ্যান্ড ওয়াজ হসপিটালাইজড। তিনি 1954 সালে 14ই অক্টোবর একটি ট্রাম অ্যাক্সিডেন্ট করেন এবং তাকে হসপিটালে ভর্তি করা হলো। আফটার এ ফিউ ডেজ, কয়েকদিন পর, হি পাসড অ্যাওয়ে অন October 22, 1954। 1954 সালের 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এখন এই প্যাসেজের উপর ভিত্তি করে এখান থেকে ইনফরমেশন নিয়ে এগুলোর অ্যান্সার দিতে হবে। জীবনানন্দ দাশ ইতিমধ্যে আমরা জেনেছি বরিশালের ছোট্ট একটি শহরে জন্মগ্রহণ করেছেন, ইন এ স্মল টাউন অফ বরিশাল, অথবা শুধু ইন বরিশাল লেখলেও কিন্তু উত্তর হয়ে যাবে। উপরের টাইটেল খেয়াল করতে হবে যে এই ঘরে কি কি চেয়েছে। এমএ পাশ করলেন কখন? 22 বছর বয়সে এমএ পাশ করলেন। তিনি জন্ম নিয়েছেন 1899। 22 বছর বয়স মানে হলো 1921। এখানে আমরা 1921 লিখে দিব। কলকাতা সিটি কলেজে তিনি কি হয়েছিল? কলকাতা সিটি কলেজে তিনি প্রফেসর অফ ইংলিশ হিসেবে জয়েন করলেন। স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার অ্যাজ এ প্রফেসর অফ ইংলিশ। এটাই হবে উত্তর। মাইগ্রেশন কোথায় করলেন? তিনি ইন্ডিয়াতে চলে গেলেন 1947 সালে। 1953 সালে তিনি একটা পুরস্কার পেয়েছেন, সেই পুরস্কারটি হলো রবীন্দ্র পুরস্কার। তাহলে আমরা এখানে লিখে দিব রবীন্দ্র পুরস্কার। কোশ্চেন 4 সমাপ্ত হলো। প্যাসেজ যদি ভালোভাবে পড়তে পারো, এই 4 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া খুবই সহজ, খুবই সাধারণ। চলো এটার উপর আমরা একটা সামারি তৈরি করি। মূল কথাগুলো নিতে হবে, সামারিতে এত বিস্তারিত লেখা যাবে না। The passage is about the life and activities of Jivananda Das. He was a teacher and a great poet of Bangladesh. Born in 1899, he passed master's degree in English and started career as a professor at Kolkata City College. He lost the job on the charge of publishing a poem, later joined the Ramjosh College. He left Bangladesh for India in 1947 and he started editing the Swaraj Potrika. He was awarded Rabindra Puruskar in 1953. He passed away on October 22, 1954. এখন আমরা 6 নম্বর প্রশ্ন সমাধান করব। 5টি সেন্টেন্স তৈরি করব। প্রতি অংশ থেকে একটি করে অংশ নিয়ে 5টি সেন্টেন্স তৈরি করব। প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু। দেশপ্রেম একটি মহৎ গুণ। উইদাউট হুইচ, যেটা ব্যতীত, উই ক্যান নট ড্রিম অফ এ ডেভেলপড নেশন, আমরা একটি উন্নত রাষ্ট্রের কল্পনাও করতে পারি না, স্বপ্নও দেখতে পারি না। ইট ইজ সাচ এ ভার্চু, এটা এমন একটি গুণ, ফর হুইচ, যার জন্য, এ সিটিজেন ডাজেন্ট হেজিটেট, একজন নাগরিক দ্বিধাবোধ করেন না, টু শেড দ্য লাস্ট ড্রপ অফ হিজ ব্লাড, তার শরীরের শেষ রক্তবিন্দু ঝরাতে। প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স আস, দেশপ্রেম আমাদেরকে অনুপ্রাণিত করে, টু বি রেডি টু ফাইট অ্যাগেইনস্ট, প্রস্তুত হতে, লড়াই করতে, অ্যাগেইনস্ট, বিরুদ্ধে, অল অপারেশনস দ্যাট ক্যান হিন্ডার আওয়ার প্রোগ্রেস, সকল ধরনের অত্যাচার, নিপীড়ন যেটা আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করে থাকে। সো উই অল শুড এনকারেজ আওয়ার চিলড্রেন, আমাদের সবার উচিত শিশুদেরকে উৎসাহিত করা, টু বি প্যাট্রিয়ট,
দেশপ্রেমিক হওয়ার জন্য, অ্যান্ড টু বি ডেভোটেড টু দেয়ার রেসপেক্টিভ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তাদের যে নিজস্ব দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, তার প্রতি নিমগ্ন হতে, তার প্রতি দায়িত্বশীল হতে। রেডিও অ্যান্ড টেলিভিশন শুড টেলিকাস্ট প্রোগ্রামস, রেডিও এবং টেলিভিশন সেই প্রোগ্রামগুলো টেলিকাস্ট করা উচিত দ্যাট ইন্সপায়ার চিলড্রেন, যেটা শিশুদেরকে অনুপ্রাণিত করে, টু প্রিপেয়ার দেমসেলভস টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করার জন্য তাদেরকে প্রস্তুত করতে। এই হলো 5টি সেন্টেন্স। এখন আমরা 7 নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে 8টি সেন্টেন্স এলোমেলোভাবে দেওয়া আছে, তাদেরকে সাজাতে হবে যেন একটি গল্প হয়। তবে সেন্টেন্স লেখার প্রয়োজন নেই, তোমরা একটা বক্স লিখবে, বক্স লিখে উপরের সারিতে 1 2 3 4 একদম 8 পর্যন্ত লিখবে, নিচের সারিতে যেটা 1 নম্বরে হবে সেটা লিখবে, যেটা 2 নম্বরে হবে সেটা 2-এর নিচে লিখবে। এতটুকু লিখলেই তোমাদের 7 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। চলো এটা সমাধান করি। নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। নেপোলিয়ন ফ্রান্সের রাজা ছিলেন, তিনি একজন বিখ্যাত হিরো ছিলেন, বীর ছিলেন। সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে কেন তিনি বীর ছিলেন। হি ওয়ান মেনি ব্যাটলস, তিনি অনেক যুদ্ধে বিজয়ী হয়েছেন। অ্যান্ড কনকোয়ার্ড মেনি কান্ট্রিজ অফ ইউরোপ, এবং ইউরোপের অনেক দেশকে তিনি জয় করেছেন। ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সিশোর, একদিন তিনি সমুদ্র সৈকতে হাঁটছিলেন। হঠাৎ করে তিনি একটা চমৎকার জিনিস খেয়াল করলেন। সাডেনলি হি নোটিসড এ ওয়ান্ডারফুল থিং। কি দেখলেন? অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট, এক ইংরেজ বালক ছোট্ট একটা নৌকা তৈরি করছিল। এই ছেলেটাকে তার সামনে নিয়ে আসা হলো। দ্য বয় ওয়াজ ব্রট বিফোর হিম, রাজার সামনে নিয়ে যাওয়া হলো। রাজা তাকে যথারীতি জিজ্ঞাসা করলেন। দ্য কিং আস্কড হিম হোয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট, কেন সে এরকম ছোট্ট একটা নৌকা তৈরি করছে। ছেলেটা সাহসের সাথে উত্তর দিল, দ্য বয় সেড আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো মাই হোম, এই ছোট্ট নৌকাটি দিয়েই আমি সাগর পাড়ি দিব এবং আমি আমার বাড়ি যাব। এই কথা শুনে রাজা খুব খুশি হলেন, তার সাহসের তারিফ করলেন এবং তার বাড়ি যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিলেন, যদিও এগুলো এখানে উল্লেখ নেই। তাহলে গল্পটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। নেপোলিয়নের কথা বলা হয়েছে, তিনি বিখ্যাত যোদ্ধা ছিলেন, অনেক দেশ জয়লাভ করেছেন। সমুদ্র সৈকতে গিয়েছিলেন, দেখলেন ছোট্ট একটা ছেলে কিছু একটা বানাচ্ছে। ছেলেটিকে তার সামনে নিয়ে আসা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো কেন সে এই ছোট্ট একটা নৌকা তৈরি করছে। ছেলেটি বলল, আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো মাই হোম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব রাইটিং পার্টে কি কি ছিল। প্যারাগ্রাফ ছিল দ্য লাইফ অফ এ ফার্মার। প্যারাগ্রাফ এমনভাবে লিখতে হবে যেন এই প্রশ্নের উত্তরগুলো প্যারাগ্রাফের ভিতর পাওয়া যায়। শুধুমাত্র এই উত্তরগুলো লিখে দিলেই হবে না, যথারীতি প্যারাগ্রাফ লিখতে হবে, তার ভিতরে এই অ্যান্সারগুলো পাওয়া যেতে হবে। কমপ্লিটিং স্টোরি অংশবিশেষ দেওয়া আছে, বাকি অংশ লিখতে হবে। রহমত মিয়া ইজ এ পোর রিক্সা পুলার ইন ঢাকা। ঢাকার একজন দরিদ্র রিক্সা চালক হলো রহমত মিয়া। হি পুলস রিক্সা ইন ডিফারেন্ট এরিয়াস অফ দ্য সিটি। শহরের বিভিন্ন জায়গায় সে রিক্সা চালায়। ওয়ান ডে হি স সাম মেন সেলিং লটারি টিকেটস। একদিন সে দেখতে পেল কিছু লোক লটারি টিকিট বিক্রি করছে। হি ফেল টেম্পটেড অ্যান্ড বট এ টিকিট। সে প্রলুব্ধ হলো এবং একটি টিকিটও কিনলো। তারপরে লিখতে হবে, নিজের মতো করে লিখতে হবে। তবে আমার মনে হয় এই গল্পটা এভাবে লেখাই উচিত। লটারিতে সে অনেক টাকা পেল, সেই টাকা দিয়ে সে বিজনেস করলো, পরিশ্রম করলো, আস্তে আস্তে দেশের একজন বিখ্যাত ব্যক্তিতে সে রূপান্তর হলো। 10 নম্বরে একটি পাই চার্ট রয়েছে। লুক এট দ্য পাই চার্ট, ইট শোজ দ্য চয়েস অফ প্রফেশনস বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়ুথস ইন বাংলাদেশ। শিক্ষিত যুবকদের পেশা এখানে উল্লেখ করা হয়েছে, কে কোন পেশায় কত % লোক যাচ্ছে। নাও ডিসক্রাইব দ্য পাই চার্ট ইন ইউর ওন ওয়ার্ডস। নিজের ভাষায় বর্ণনা করো। ইউ আর অ্যাডভাইস টু হাইলাইট অ্যান্ড সামারাইজ ইনফরমেশন গিভেন ইন দ্য পাই চার্ট। এগুলো তো উল্লেখ করবে, তারপর নিজস্ব মতামত তুলে ধরতে হবে, সামারির মতো লিখতে হবে। যেমন এখানে রয়েছে গভর্নমেন্ট জবে 30% ইয়ুথ জয়েন করে থাকে, প্রাইভেট জবে 25%, বিজনেসে 12%, ফরেন জবে 15%, আইসিটি জবে 10% এবং ফার্মিং 8%।
তোমার দৃষ্টিতে কোনটা বেশি হওয়া উচিত ছিল, কোনটা আরও কম হওয়া উচিত ছিল, এবং সবচেয়ে কম এখানে কোনটা, সবচেয়ে বেশি এখানে কোনটা, সেগুলো উল্লেখ করবে। 11 নম্বরে একটি লেটার রয়েছে, সাপোজ ইউ আর তরুণ অর তনিমা অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ রাইমা অর রূপন, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, বন্ধুর কাছে একটি চিঠি লেখো, ডিসক্রাইবিং হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার ইউর এসএসসি এক্সামিনেশন। এসএসসি পরীক্ষার পর তুমি কি করতে চাও সেটা জানিয়ে তোমার বন্ধুর কাছে চিঠি লিখতে হবে। তোমার যে নাম দেওয়া আছে এই দুইটা থেকে একটা লিখবে, এবং তোমার বন্ধুর যে নাম দেওয়া আছে এই দুইটা থেকে একটা লিখবে, এর বাইরে কোনো নাম ব্যবহার করা যাবে না। 12 নম্বর একটি ডায়লগ রয়েছে, সাপোজ ইউ আর করিম অর কারিমা অ্যান্ড ইউর ইয়ঙ্গার ব্রাদার ইজ মুহিব। মনে করো তোমার নাম করিম অথবা কারিমা, তোমার ছোটো ভাইয়ের নাম মুহিব। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার, তুমি এবং তোমার ভাইয়ের মধ্যে একটি কনভারসেশন লিখতে হবে অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। মোবাইল ফোন ব্যবহারের উপকারিতা এবং অপকারিতা নিয়ে দুজনের মধ্যে একটি ডায়লগ তৈরি করতে হবে। এখানেও একই কথা, এই নামের বাইরে অন্য কোনো নাম ব্যবহার করা যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কুমিল্লা বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এবং তার সমাধান। এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সমাধান। এই ভিডিওর ডিসক্রিপশনে দুটি প্লেলিস্ট পেয়ে যাবে। আশা করি ভিডিওগুলি যদি তোমরা দেখতে পারো, ইংরেজিতে তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।